25টা সুনির্দিষ্ট পয়েন্ট আমরা তৈরি করেছি। তার উপর ভিত্তি করে আমরা একদিকে শ্রমিকের অধিকার, শ্রমিকের স্বীকৃতি, শ্রমিকের কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকের সার্বজনীন পেনশনের বিষয়টা এবং তার যত ধরনের বৈষম্য আছে তার বিরুদ্ধে তার একটা সুরক্ষা, সবচেয়ে বড় কথা যে একটা মর্যাদাপূর্ণ জীবনের উপযোগী কর্মপরিবেশ তৈরি করার কথাগুলি আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করি। রানা প্লাজার এই শ্রমিকদের হত্যার পরে এটা নিয়ে অসংখ্য মিটিং হয়েছে, কারখানার কর্মপরিবেশের উপর প্রশ্ন আসছে, নিরাপত্তার উপর প্রশ্ন আসছে। সেখানে এই শ্রমিকের ক্ষতিপূরণ কি হবে, তাদের নিরাপত্তার ব্যাপার কি হবে, দীর্ঘ লড়াই আছে। ট্রেড ইউনিয়নগুলি তারা নিয়মিতভাবে নানান দাবি দিয়ে আসতেছেন, পলিসি লেভেলে এগুলি নানান আলোচনা হয়েছে, কিন্তু বাস্তবায়ন কী হয়েছে? শেষ পর্যন্ত 2 লক্ষ টাকা। টিএনজেড গ্রুপের মালিক পক্ষ শ্রমিকদেরকে বিভিন্ন সময় পাওনা নিয়ে ঘুরাচ্ছে গত প্রায় 7-8 মাস ধরে। এটা কিন্তু সরকার অবগত কেমনে? নভেম্বর মাসে কলকারখানা অধিদপ্তর টঙ্গী থেকে টিএনজেড গ্রুপ সম্পর্কে একটা রিপোর্ট, একটা প্রতিবেদন কিন্তু তারা দেয় মন্ত্রণালয়ে। সেখানে তারা উল্লেখ করে তার যে 8টা কারখানা, সব কারখানা কেউ 3 মাস, কেউ 4 মাস, একটা কারখানা বন্ধ করেছে, তার পাওনা দেয় নাই। গত 15 মাসে প্রায় 150-র মতো কারখানা বন্ধ হয়েছে। আরেকটা বলছে যে গত 8 মাসে, অর্থাৎ মানে 8-9 মাসে অভ্যুত্থানের পরে বন্ধ হয়েছে প্রায় 100-র কাছাকাছি কারখানা এবং সেখানে প্রায় 76,000 শ্রমিক হচ্ছে। শুধু 8 মাসে অভ্যুত্থানের পরে 76,000 কারখানা হচ্ছে, 76,000 শ্রমিক ছাঁটাই হয়েছে। অন্তর্বর্তী সরকার গত 18 নভেম্বর একটা শ্রম সংস্কার কমিশন গঠন করে। গত 21শে এপ্রিল আমরা দেখতে পাই যে শ্রম সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তার সুপারিশের প্রতিবেদনটা জমা দিয়েছে। আমি রতনদার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশগুলো, সেগুলোর মানে কেমন একটা পর্যালোচনা এসেছে। আমরা কিছু দেখেছিও, আপনার মুখ থেকেই শুনতে চাই, এবং এই সুপারিশগুলো আসার পেছনে কি ভাবনাটা কাজ করেছে। ধন্যবাদ। আমাদের স্বাধীনতার পরে এবারই প্রথম একটা শ্রম সংস্কার কমিশন গঠিত হলো। আমরা এটাকে একটা সুযোগ হিসেবে নিয়েছি, এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। সুযোগ হিসেবে নিয়েছিলাম এইভাবে যে আমরা শ্রমজীবী মানুষের স্বার্থটা সর্বোত্তম সংরক্ষণ করা যায়। আর চ্যালেঞ্জ হচ্ছে শ্রম সংস্কার কমিশন হচ্ছে একমাত্র কমিশন যেখানে বলবো যে পরস্পর বিরোধী 2 পক্ষ একসঙ্গে ছিল, যেটা অন্য কমিশনের ক্ষেত্রে ছিল না। ফলে এখানে মালিক পক্ষ ছিল, এখানে শ্রমিক পক্ষ ছিল এবং এখানে সরকার পক্ষ ছিল। ফলে মালিক পক্ষ আর শ্রমিক পক্ষ একসঙ্গে থেকে কোনো বিষয়ে একমত হওয়া তো খুব কঠিন। সে কারণে শুরুতেই আমরা ভেবেছিলাম যে আমরা অন্তত কয়েকটা বিষয়ে আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করব না, আর বাকি কিছু বিষয়ে আমাদের ফ্লেক্সিবিলিটি থাকবে। কম্প্রোমাইজ করব না যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আমরা প্রথমে আমরা শ্রমিক পক্ষের দিক থেকে নিজেরা একটা আলোচনা করেছিলাম যে আলোচনায় কিভাবে এগুলো আমরা নিয়ে আসবো। তার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের বাংলাদেশে 7,39,00,000 শ্রমশক্তি, তার মধ্যে প্রায় 6.5 কোটি হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতে। অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের কোনো ধরনের আইনি স্বীকৃতি নাই, আর যেখানে স্বীকৃতি নাই সেখানে সুরক্ষাও নাই। আর যে 15% তাদের আইনি স্বীকৃতি আছে তাদেরও সুরক্ষা নাই। সে কারণে আমরা প্রথম বিষয়টা নিয়ে এসেছিলাম যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা শ্রমজীবী মানুষ, তিনি ঘরে কাজ করুন অথবা প্রতিষ্ঠানে কাজ করুন, প্রতিষ্ঠানের সংজ্ঞা হিসেবে তিনি পড়ুন বা না পড়ুন, তিনি যদি আমাদের প্রতিষ্ঠান পুঞ্জ আকারেও হয় অথবা কৃষি খাতে হয় অথবা শিল্পে হয়, তিনি বিমানের পাইলট হোক অথবা নৌযানের খালাসি হোক অথবা বাসের হেল্পার হোক অথবা চা বাগানের শ্রমিক হোক অথবা রাস্তায় বসে যিনি যে জুতা সেলাই করেন সেই ইনফর্মাল খাতের সেই পাদুকা শ্রমিক হোক অথবা আমাদের গৃহকর্মী অথবা হরিজন বলি, প্রত্যেককে আমরা চাইবো আমাদের এই শ্রমিক হিসেবে তার একটা স্বীকৃতি চাওয়া। মানে এটা হচ্ছে আমাদের প্রথম কথা। এটা নিয়ে ডিবেট আসলো বলে আমরা শ্রম কমিশনের কিন্তু খেয়াল করে দেখবেন আমরা প্রথম বৈঠক করেছিলাম শ্রম কমিশনের হরিজনদের সঙ্গে এবং তারপর বৈঠক করেছিলাম আমরা গৃহকর্মীদের সঙ্গে। যে দুটো ছাড়া সমাজ চলবে না, অথচ যে দুটো সমাজে সবচেয়ে বেশি উপেক্ষিত। আমাদের পরিচ্ছন্নতা কর্মী ছাড়া এই নগর 1 সপ্তাহ টিকবে না, কিন্তু পরিচ্ছন্নতা কর্মী তো সবচেয়ে অবহেলিত। ঠিক গৃহকর্মীরা ছাড়া আমাদের গৃহ চলবে না, কিন্তু তারা হচ্ছে সবচেয়ে অবহেলিত। এখনও তাদের তো আইনি কোনো সুরক্ষাই নেই। এটা দিয়ে আমরা শুরু করেছিলাম এবং তারপর শেষ পর্যন্ত আমরা বিমানের পাইলট পর্যন্ত গিয়েছি। আমাদের প্রথম বিষয়টা ছিল যে আমরা প্রত্যেককে একটা আইনি সুরক্ষার মধ্যে নিয়ে আসবো এবং এইটা আমরা একমত করাতে পেরেছি। দ্বিতীয়ত হলো
যে প্রত্যেক শ্রমিকের একটা ইউনিক নাম্বার আমরা তৈরি করতে পারি কিনা, জাতীয় তথ্য ভাণ্ডারের মতো ইউনিক নাম্বার। যেমন আপনার খেয়াল করে দেখবেন যে আমাদের কর্মক্ষেত্রে দুর্ঘটনা হলে সেই শ্রমিকের বাকি জীবনটা কেমন করে কাটবে, অথবা এখন যে পেনশনের কথা বলা হয় সেই পেনশনটা কিভাবে একজন শ্রমিক পাবে। আমরা গার্মেন্টস সবচেয়ে বড় যে বলবো যে আমাদের একটা ভাইটাল সেক্টর যদি বলি, এক্সপোর্ট আর্নিংয়ের 84% যেখানে আসে, সেইখানেও যদি আমরা ভালনারেবিলিটি দেখি, সবচেয়ে ভাইটাল সেক্টরের ভালনারেবিলিটিও যদি দেখি, সেখানে কোনো শ্রমিক গড়ে 3.5 বছরের বেশি কোনো ফ্যাক্টরিতে কাজ করে না। তারপরে তার ক্রমাগত চাকরি তার চেঞ্জ করতে হয়, এবং সেখানে নারী শ্রমিকদের 40 বছরের উপর নারী শ্রমিক মাত্র 1%। এই নারীরা কোথায় যায়? শ্রম আইন অনুযায়ী সে তো 59 বছর পর্যন্ত চাকরি করার কথা, তাহলে কোথায় হারিয়ে যায় তারা? তাহলে যদি আমি সার্বজনীন পেনশনের আওতায় আনতে চাই, এই শ্রমিক কিভাবে এই তালিকার মধ্যে পড়বে? সে কারণে আমরা বললাম প্রত্যেক শ্রমিকের একটা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বারের কথা। একজন শ্রমিক সে যদি ট্রেড ইউনিয়ন করতে চায়, তাহলে ট্রেড ইউনিয়নের নিয়ম অনুযায়ী তাকে স্থায়ী শ্রমিক হতে হবে। আর 26 ধারা অনুযায়ী কারখানা মালিক যদি তাকে ছাঁটাই করে দেয়, তাহলে সে আর স্থায়ী শ্রমিক নয়। আর স্থায়ী শ্রমিক না হলে 180 ধারা অনুযায়ী শ্রম আইনে স্থায়ী শ্রমিক ছাড়া ট্রেড ইউনিয়নের কর্মকর্তা হতে পারবে না। ফলে আমাদের যে ট্রেড ইউনিয়নের সংখ্যা এত কম, আমাদের 2 লক্ষের মতো শিল্প প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও ট্রেড ইউনিয়নের সংখ্যা 10,000, মানে অনলি 5% প্রতিষ্ঠানে আমাদের ট্রেড ইউনিয়ন আছে। আমাদের 7,39,00,000 শ্রমশক্তির মধ্যে মাত্র 34 লক্ষ ট্রেড ইউনিয়নের সদস্য, সেখানে প্রায় 4.5% মতো ট্রেড ইউনিয়ন সদস্য। আর আমাদের গার্মেন্টস যেটা সবচেয়ে মানে ভাইব্রেন্ট সেক্টর বলি, সেখানে 4600 কারখানার মধ্যে 1300 ট্রেড ইউনিয়ন আছে, এবং 1300 ট্রেড ইউনিয়নের মধ্যে খুব বেশি হলে 25টা ট্রেড ইউনিয়নে তাদের বার্গেনিং করে। বাকিগুলো আসলে অনেকটা হাতির দাঁতের মতো, এটা দেখানোর জন্য, চিবানোর জন্য নয়। ফলে এই ধরনের আমরা কিছু ট্রেড ইউনিয়ন দেখি। আর বাকি শ্রমিকরা আমরা যত গার্মেন্টসের আন্দোলন দেখি, সেটা টিএনজেডের কথা বলি অথবা যে কোনো, এই শ্রমিকরা কিন্তু আন্দোলন করে রাস্তায় নামতে হচ্ছে, কিন্তু তার এমন কোনো বার্গেনিং রাইট এবং বার্গেনিং স্পেস নাই যে সে তার পাওনার জন্য ফ্যাক্টরির ভিতরে বার্গেন করতে পারবে। অথচ ট্রেড ইউনিয়নের মূল কথাটাই ছিল সে বার্গেন করবে, কিন্তু বার্গেন করার কোনো ইয়ে নেই, স্কোপ আমাদের ইয়েতে নাই। আমরা শ্রম আইনে এটা যখন অন্তর্ভুক্ত করতে গিয়েছি, তখন সেটা কিন্তু মানে শ্রম সংস্কার কমিশনে এটা নিয়ে আমাদের একটু ডিবেট করতে হয়েছে। তারপরে আমরা বলেছিলাম যে আপনারা যে আইএলও কনভেনশন 87 এবং 98 রেটিফাই করেছে বাংলাদেশ 1972 সালে, স্বাধীনতার পরপর শ্রম মানে আইএলও কনভেনশন রেটিফিকেশন হলো, কিন্তু আইএলও কনভেনশন 87-এর প্রথম কথা হচ্ছে শ্রমিকরা তাদের পছন্দ মতো নেতা নির্বাচন করতে পারবে, স্বাধীনভাবে সংগঠন করতে পারবে, এবং 98 ছিল যে তারা দর কষাকষি করে তাদের সমস্ত অধিকার আদায় করতে পারবে। তা আপনারা তো গর্ব করছেন যে আমরা আইএলও কনভেনশন রেটিফাই করেছি, কিন্তু আইন সেখানে যদি পারমিশন না দেয়, তাহলে এটা এক ধরনের হয় প্রতারণা অথবা মকারি। তা আমরা এই বিষয়টা আলোচনায় নিয়ে আসার চেষ্টা করেছি। তারপরে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি যে শ্রমিকের বৈষম্য কত জায়গায় আছে। আমরা প্রথম বৈষম্য দেখি নারী পুরুষে, দ্বিতীয় বৈষম্য দেখি নারী বনাম নারী। নারী পুরুষের যেমন মজুরি বৈষম্য আছে, কর্মক্ষেত্রে ওয়ার্ক প্লেস হ্যাজার্ডসের ক্ষেত্রে এক ধরনের বৈষম্য যেমন আমরা দেখি, স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারা বা না পারার বৈষম্যটা আছে। আর হলো নারী বনাম নারীর বৈষম্য। যদি আমরা সরকারি ক্ষেত্রে প্রতিষ্ঠানের ক্ষেত্রে নারীদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস, গার্মেন্টসের ক্ষেত্রে 4 মাস, ইনফর্মাল ওয়ার্কারদের ক্ষেত্রে কোনো ছুটি নাই, এবং আউটসোর্সিংয়ের ক্ষেত্রে যদি কোনো নারী সন্তান সম্ভব হয় তাহলে তার চাকরি থাকবে না। যে কারণে সে প্রথমত সন্তান নিতে ভয় পায়, দ্বিতীয়ত সে সন্তান নেওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিয়েই সন্তান নেয় যে তার চাকরিটা থাকবে না। ফলে এই যে নারী বনাম নারী, মাতৃত্ব যদি বলে আমাদের জন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা যদি জন্মই গ্রহণ না করতে পারতাম তাহলে তার এখানে কথা বলতে পারতাম না। কিন্তু এই জন্মের জন্য যার কাছে আমরা ঋণী, সেই মানুষটাকে প্রতি মুহূর্তে আতঙ্কে থাকতে হয় যে সন্তান ধারণ করাটা কি তার জন্য অপরাধ। এই জায়গাটা আমরা একটা করতে চেয়েছি যে মাতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না, এবং আমরা শ্রম কমিশন সুপারিশ করেছি এই জায়গায়, যেটা 6 মাস হতে হবে, এবং একটা পিতৃত্বকালীন ছুটি। কারণ এখন ইউনিট ফ্যামিলিগুলোতে বাবাকেও তো দৌড়াতে হয় হাসপাতালে, এটা করতে হবে। তারপরে যেটা আমরা বলেছি যে কর্মঘণ্টা 8 ঘন্টা কর্মঘণ্টাকে কোনো অজুহাতে বাড়ানো যাবে না। যদি কোনো অজুহাত থাকে, সেটা আগেও ছিল, যে তাহলে এটা বলতে হবে এটা রিজনেবল কারণ থাকতে হবে। দ্বিতীয়ত তার জন্য তাকে ওভারটাইম মানে তার অতিরিক্ত অধিকার ভাতাও দিতে হবে।
সেই জিনিসটা আমরা একটু আনার চেষ্টা করেছি। প্রথমত আমরা আনার চেষ্টা করেছি যে এমনভাবে মজুরিটা নির্ধারণ করতে হবে যাতে শ্রমিকরা ওভারটাইম করতে বাধ্য না হয়। সে কারণে আমরা আবার পরে নিয়ে আসছি যে আমাদের একটা স্থায়ী মজুরি কমিশন করতে হবে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে সরকারি হিসাবে 105 ধরনের কাজ আছে, কিন্তু আমাদের ধারণা বাংলাদেশের 400 ধরনের কাজ আছে। এই 105 ধরনের কাজের মধ্যে সরকার মজুরি বোর্ড নির্ধারণ করেছে 46টা। এই 46টা মজুরির বোর্ডের মধ্যে 29টা মজুরি বোর্ডে গত 13 বছর ধরে কোনো মজুরি রিভাইজ হয়নি। আইন অনুযায়ী প্রতি 5 বছর পর পর মজুরি রিভাইজ হওয়ার কথা। আমরা বলেছিলাম যে মজুরি বোর্ডের সংখ্যা বাড়াতে হবে, 5 বছর নয়, এটা 3 বছর করতে হবে, আর প্রতি বছর তার মজুরি রিভাইজ করতে হবে। 3 বছর পর পর নতুন মজুরি কাঠামো তৈরি করতে হবে, আর প্রতি বছর তার মজুরিটা রিভাইজ করতে হবে বাজার দরের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ফলে আমরা স্থায়ী মজুরি কমিশনের কথা বলেছি, মজুরি কাঠামোটাকে পুনর্বিন্যাস করার কথা বলেছি, মজুরি বোর্ড পুনর্বিষ্ট করার কথা বলেছি, এবং এটা 5 বছর নয় 3 বছর পর পর এবং প্রতি বছর বাজার দরের সঙ্গে সঙ্গতিপূর্ণ করে মজুরি নির্ধারণের কথা বলেছি। আর একটা বিষয় হচ্ছে আমাদের শ্রম আইনে আমাদের কর্মক্ষেত্রে দুর্ঘটনায় পড়লে ক্ষতিপূরণ 2 লক্ষ টাকা। যদি কারো ক্যাপিটাল ইনজুরি হয়, যে ইনজুরির কারণে সে আর কাজ করতে পারবে না, কর্মে অক্ষম হয়ে যাবে, চিরস্থায়ী অক্ষমতা হয়, তাহলে তার ক্ষতিপূরণ 2.5 লক্ষ টাকা। আমরা বললাম এটা শ্রমজীবী মানুষের সঙ্গে একটা উপহাস করা। আমাদের মাথাপিছু আয় যখন সরকার বলছে $2,784, তখন একটা মানুষ মৃত্যুবরণ করলে তার ক্ষতিপূরণ হচ্ছে $2,000, মানে 1 বছরের আয়ের তুলনায় একটা জীবনের মূল্য কম। আর চিরস্থায়ী পঙ্গু হয়ে গেলে তার 2.5 লক্ষ টাকা। আমরা বলছিলাম এই ক্ষেত্রে একটা এমপ্লয়মেন্ট ইনজুরি ইন্স্যুরেন্স স্কিমের জায়গায় আমাদের যেতে হবে। কর্মক্ষেত্রে দুর্ঘটনা হলে এটাই করতে হবে। আর আইএলও কনভেনশন 121-কে বিবেচনা নিয়ে এসে 155-কে বিবেচনা নিয়ে এসে আমাদের এখানে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণের বিধানটা চালু করতে হবে। আর একটা যেটা আমরা এখানে বলার চেষ্টা করেছি, নিয়ে আসার চেষ্টা করেছি, যে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু হলে ক্ষতিপূরণ আছে, আহত হলে চিকিৎসা আছে, কিন্তু পুনর্বাসনের কোনো বিধান আমাদের শ্রম আইনে নাই। তাহলে পুনর্বাসিত না হলে অথবা রিটার্ন টু ওয়ার্কের কোনো ব্যবস্থা নাই। একজন মানুষের যদি একটা হাত কেটে যায়, তাকে অন্য কোনো ট্রেনিং দিয়ে আবার কোনো কাজে উপযুক্ত করে তোলা যায় কিনা, যাতে কর্মীর হাত ভিক্ষুকের হাতে রূপান্তরিত না হয়। তো সেক্ষেত্রে রিটার্ন টু ওয়ার্ক অথবা পুনর্বাসনের বিষয়টা আমরা শ্রম আইনে অন্তর্ভুক্ত করার বিষয়টা আনার চেষ্টা করেছি। এমনি করে একটা 25টা পয়েন্টে আমরা একটা রিফ্লেকশন দিয়েছি। মূল রিপোর্টটা আমাদের 407 পৃষ্ঠার। আমরা এটাকে একটা বুক ফর্মে নিয়ে আসবো, যাতে শ্রমিকরা অন্তত মূল বিষয়টা হাতে পেতে পারে। আমাদের 3টা বিষয় বিবেচনা করেছিলাম, যে এই শ্রম কমিশন রিপোর্ট হবে, এটা হলো গাইডেন্স টু গভর্নমেন্ট, এটা হবে বাইন্ডিং টু এমপ্লয়ার্স অ্যান্ড বার্গেনিং টুলস ফর দ্য ওয়ার্কার্স। মানে শ্রমিকরা এইটা নিয়ে যেন বার্গেনিং করতে পারে যে আমাদের শ্রম কমিশনের এটা বলা আছে, এটা কেন বাস্তবায়ন হবে না। 25টা সুনির্দিষ্ট পয়েন্ট আমরা তৈরি করেছি। তার উপর ভিত্তি করে আমরা একদিকে শ্রমিকের অধিকার, শ্রমিকের স্বীকৃতি, শ্রমিকের কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকের সার্বজনীন পেনশনের বিষয়টা এবং তার যত ধরনের বৈষম্য আছে তার বিরুদ্ধে তার একটা সুরক্ষা, সবচেয়ে বড় কথা যে একটা মর্যাদাপূর্ণ জীবনের উপযোগী কর্মপরিবেশ তৈরি করার কথাগুলি আমরা কিন্তু উল্লেখ করার চেষ্টা করেছি। আমরা 2006 সালে কিন্তু একটা শ্রমিকদের গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে কিন্তু শ্রম আইনটা আসছে। ঠিক 2013 সালে রানা প্লাজার ঘটনার প্রেক্ষিতে বড় আন্দোলন তৈরি হয়, সেটার প্রেক্ষিতে শ্রম বিধিমালা বলেন এবং সংশোধনীগুলি আসছে, এবং 2024 সালেও কিন্তু এই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে এই প্রস্তাবনা, শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবনা আসলো। তো প্রতিটা ঘটনা মানে একটা ইতিহাস আছে, তার প্রেক্ষিতে কিন্তু এই ঘটনাগুলি তৈরি হচ্ছে, একটা সুযোগ তৈরি হচ্ছে, যেটা রতন ভাই বললেন যে আমাদের এখন তো সুযোগ তৈরি হচ্ছে, আমরা প্রস্তাবনাগুলি দিলাম। কিন্তু মাঠ পর্যায়ে যে মানুষগুলির জন্য এই প্রস্তাবনা, সেক্ষেত্রে আদৌ কি এটা বাস্তবায়ন হয় কিনা। আমরা যে 2006 সালের আইনের কথা দেখি, সেটা আদৌ কি আজ পর্যন্ত আমরা মাঠ পর্যায়ে বা কারখানা লেভেলে মালিকদের সেই সদিচ্ছার যে ব্যাপারটা, সেটিকে আমরা দেখতে পাই। সেই 2006 সালেও কিন্তু শ্রমিকদের অধিকার রক্ষা করার জন্য অসংখ্য ওখানে আইন আছে, মানে 354টা ধারার মধ্যে বেশ অনেকগুলি ধারা আছে শ্রমিকদের অধিকার রক্ষার কথা বলা হয়েছে জোরালোভাবে। কিন্তু আমরা বাস্তবতা কি দেখি? বাস্তবতা সেটা নাই। মানে এটা বাস্তবায়ন করার কথা যে মালিকরা, তদারকি করার কথা যে সরকার, সেই সরকারের যদি আমরা প্রশ্নের কথা আসি যে তদারকি করা সঠিকভাবে করছে, মালিকরা কি আসলে বাস্তবায়ন করছে, তো সেই প্রশ্নগুলি থেকে যায়। এগুলি কিন্তু আমরা জানি যে সেখানে হয় নাই।
যার কারণে এই যে নতুন করে 2024-এ এসে আবারও প্রস্তাবনা দিতে হইতেছে। যদি ওইগুলি বাস্তবায়ন হইতো তাহলে কিন্তু এত বড় প্রস্তাবনার দরকার হইতো না। আমি এই যে রতন ভাই যে পাশে আছে, রতন ভাইকে দিয়েই বলি, রতন ভাইরা এই আন্দোলন কিন্তু দীর্ঘদিন ধরে করতেছে। সরকারের পলিসি লেভেলে আমার জানা মতে অধিকাংশ মিটিংগুলিতে থাকার সুযোগ হয়, এবং উনি দীর্ঘ সময় ধরে এই যে সংশোধনীগুলি যা দেওয়া হয়েছে এইগুলি মনে হয় অসংখ্য সংশোধনীর কথা উনি ওই পলিসি লেভেলে আলোচনা উঠেছেন। কিন্তু বাস্তবতা কি? আমরা যদি রানা প্লাজার জ্বলন্ত উদাহরণ দেখি, রানা প্লাজার কথা বলি, রানা প্লাজার এই শ্রমিকদের হত্যার পরে এটা নিয়ে অসংখ্য মিটিং হয়েছে, কারখানার কর্মপরিবেশের উপর প্রশ্ন আসছে, নিরাপত্তার উপর প্রশ্ন আসছে। সেখানে এই শ্রমিকের ক্ষতিপূরণ কি হবে, তাদের নিরাপত্তার ব্যাপার কি হবে, দীর্ঘ লড়াই আছে। ট্রেড ইউনিয়নগুলি তারা নিয়মিতভাবে নানান দাবি দিয়ে আসতেছেন, পলিসি লেভেলে এগুলি নানান আলোচনা হয়েছে, কিন্তু বাস্তবায়ন কী হয়েছে? শেষ পর্যন্ত 2 লক্ষ টাকা। কি দৃষ্টিভঙ্গিটা দেখেন, শ্রমিককে আমরা কিভাবে দেখি? একজন শ্রমিকের জীবনের মূল্য 2 লক্ষ টাকা, এটাও তো ফাঁস হয়ে আসছে আইনাকারে। তাহলে আমাদের এই দৃষ্টিভঙ্গিটা যদি পরিবর্তন না হয়, মালিকের দৃষ্টিভঙ্গি, সরকারের দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না হয়, তাহলে আমরা যত বড়ই প্রস্তাবনা তৈরি করি না কেন আদৌ সেটা কাজে লাগবে কিনা এটা সন্দেহ জায়গা থাকে আর কি। টিএনজেড গ্রুপের মালিক পক্ষ শ্রমিকদেরকে বিভিন্ন সময় পাওনা নিয়ে ঘুরাচ্ছে গত প্রায় 7-8 মাস ধরে। এটা কিন্তু সরকার অবগত কেমনে? নভেম্বর মাসে কলকারখানা অধিদপ্তর টঙ্গী থেকে টিএনজেড গ্রুপ সম্পর্কে একটা রিপোর্ট, একটা প্রতিবেদন কিন্তু তারা দেয় মন্ত্রণালয়ে। সেখানে তারা উল্লেখ করে তার যে 8টা কারখানা, 8টা কারখানার পরিস্থিতি কি সবগুলোতে তারাই দেখিয়েছে শ্রমিকের রাস্তায় আন্দোলন করে। সব কারখানায় কেউ 3 মাস, কেউ 4 মাস, একটা কারখানা বন্ধ করেছে, তার পাওনা দেয় নাই। এই রিপোর্ট হচ্ছে যে কলকারখানা অধিদপ্তর, এবং কলকারখানা অধিদপ্তর সেই নভেম্বর মাসেই 5টা কারখানার বিরুদ্ধে 5টা কারখানার বিরুদ্ধে হচ্ছে ওই মালিকের বিরুদ্ধে কিন্তু কলকারখানা অধিদপ্তর নিজেই মামলা করেছে। তার গভর্নমেন্ট অবগত হওয়ার পরেও শ্রমিকরা যখন এই রমজান মাসে আন্দোলন করলো, সেই শ্রমিকদের সাথে সরকার বসলো ঈদের আগের দিন গিয়ে। তো উনি তো জানে এই মালিক এরকম করে। আবার তারপর যখন চুক্তিগুলো হলো, তারপরও সেই মালিক তো এরকম হচ্ছে যে উলটপাট করারই কথা অনেকদিন ধরে। তাহলে এখানেই তো সরকারের হস্তক্ষেপের জায়গা। সরকার কিন্তু এইটা করলো না। এবং যেই প্রশ্নটা সরকারের প্রতি থাকা দরকার শ্রমিক আন্দোলন নিয়ে, ধরেন তারা বলে যে আপনার কারখানায় যান। কারখানায় যখন একজন শ্রমিক যায়, কোন বিধানে যায়? কারখানায় কি মালিকের লোক হয়ে সে নিয়োগপ্রাপ্ত হয়? মোটেও কিন্তু না। একজন মানুষ যখন একটা কারখানায় চাকরি নেয়, যায়, কোন আইনের ভিত্তিতে যায়? আইন হচ্ছে রাষ্ট্র এবং সরকারের আইনের ভিত্তিতে। তার সে কিন্তু কারখানার লোক না, সে কিন্তু ওই কারখানার মালিকের কোনো লোক না। সে যদি লোক হয়, নাগরিক হয়, সে তো সরকারের লোক। যখন মালিক তার সাথে প্রতারণা করবে, সে তো সরকারের কাছেই আসবে। কিন্তু আমাদের সরকার, এবং এখনো পর্যন্ত আমরা দেখি শ্রম মন্ত্রণালয় বিশেষ করে যদি আমরা বলি, শ্রমিকের রাস্তায় নামলেই তাদের যেন গায়ে হচ্ছে যে কাটা পড়ে, এবং তারা দেখতেই পারে না শ্রমিকরা কেন রাস্তায় নামবে। এবং এই তো গতকালকেও তারা ঘোষণা করছে যে আমরা তো দীর্ঘদিন আন্দোলন করছি, এবং যেহেতু আমরা 5 মাস টাকাই পাই না, এই টাকা যদি আমরা না পাই, আমরা দেনাদার হয়ে আমরা অপমানজনক অবস্থায় পড়ে যাবো। একটা জীবন মরণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফলে এবার তাদের ঘোষণা হলো যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের পাওনাটা পরিশোধ হবে না, আমরা আমাদের লাগাতার সেটা অবস্থান হতে পারে, সেটা যেটা আমরা এই ধরনের অবস্থান কর্মসূচি আমরা জারি রাখবো। আমরা হয়তো খেয়াল করি এখন রাস্তায় বের হলে দেখা যাবে যে অসংখ্য অটোরিকশা, অটোরিকশার সংখ্যা হু হু করে বেড়ে গেছে। যেখানেই দেখাচ্ছে সেখানেই হচ্ছে অটোরিকশা। এবং এটার পিছনে একটা বড় কারণ আমরা জানি যে প্রচুর সংখ্যক এই টঙ্গী, গাজীপুর, আশুলিয়া, সাভার এসব শিল্প অঞ্চলগুলোতে এত কলকারখানা বন্ধ হয়েছে এই গত 1 বছরে বা 15 মাসে। তো দেখা যাচ্ছে যে কলকারখানা যখন বন্ধ হচ্ছে, একটা বিশাল সংখ্যক শ্রমিক ছাঁটাই হয়ে যাচ্ছে, এবং তারপর তারা কিন্তু মোটামুটিভাবে একটা ট্রেন্ড আমরা দেখি যে সবাই কিন্তু এই অটোরিকশার দিকে আসছেন। কারণ আসলে দেশে আর কোনো চাকরি নাই, চাকরির বাজারে একটা বড় রকমের স্থবিরতা বিরাজ করছে। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো যে আমরা তুমি যে প্রতিবেদনের কথা বললে, যে 2টো প্রতিবেদন আমরা দেখেছি। একটা হচ্ছে গত 15 মাসে প্রায় 150-র মতো কারখানা বন্ধ হয়েছে, আর একটা বলছে যে গত 8 মাসে, অর্থাৎ 8-9 মাসে অভ্যুত্থানের পরে বন্ধ হয়েছে প্রায় 100-র কাছাকাছি কারখানা, এবং সেখানে প্রায় 76,000 শ্রমিক হচ্ছে শুধু 8 মাসে। অভ্যুত্থানের পরে 76,000 কারখানা হচ্ছে, 76,000 শ্রমিক ছাঁটাই হয়েছে। তো
প্রায় লাখখানেকের, মানে এটা হচ্ছে অফিসিয়াল হিসাব, আনঅফিসিয়ালি তার মানে আরও বেশি শ্রমিক আসলে ছাঁটাই হয়েছে। তো এই যে এত বিশাল সংখ্যক শ্রমিক ছাঁটাই হওয়া এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তারা নিয়ম বহির্ভূতভাবে ছাঁটাই হয়েছে। আসলে অভ্যুত্থান পরবর্তী যেই সরকার, সেখানে আসলে মানে যেই প্রশাসন আমরা দেখছি সেটা একেবারেই সেই পুরনো কালচারে চলছে, শ্রমিক অবান্ধব এবং শ্রমিকের প্রতি তাদের আচরণ খুবই বৈরী। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিছুদিন আগে যেটা দেখলাম যে একটা খুব ঢাকঢোল পিটিয়ে জাঁকজমক করে আন্তর্জাতিক বিনিয়োগ সামিট হলো, এবং সেটা নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে প্রচুর পরিমাণে উচ্ছ্বাস, যে বিদেশি বিনিয়োগ আসবে এবং প্রতিশ্রুতি দেওয়া হলো যে $1 মিলিয়ন বিদেশি বিনিয়োগ আসছে, এবং বলা হলো যে প্রায়, আমি যতদূর আমার মনে আছে, যে 35 লক্ষ চাকরি তৈরি হবে। এবং আমাদের প্রেস সচিব বলেই বসলেন যে এখানে বিদেশি বিনিয়োগ আসলে এখানে জবের বন্যা বয়ে যাবে। আমরা দেখলাম যে কী ধরনের জব বা কী ধরনের চাকরির কথা তারা বলছে। তারা যেটা মানে মিডিয়া থেকে আমরা দেখলাম যে তারা এই যারা বিদেশিরা এসেছেন সেখানে চায়নার বিনিয়োগকারী ছিলেন, কোরিয়ার বিনিয়োগকারী ছিলেন, অন্যান্য দেশের বিনিয়োগকারী ছিলেন, তাদেরকে নিয়ে তারা গেলেন হচ্ছে বিভিন্ন ইপিজেড এবং বিভিন্ন ইকোনমিক জোন, অর্থনৈতিক যে অঞ্চলগুলো হয়েছে সেখানে তারা ঘুরিয়ে নিয়ে আসলেন, জমি দেখালেন যে এই ধরনের প্রস্তুতি আমাদের আছে। তো আমরা খুব মানে খেয়াল করলাম যে এটা সেই ঠিক আগের, মানে বিদেশি বিনিয়োগ, তারা কী ধরনের বিদেশি বিনিয়োগের কথা বলছেন সেটা সেই আগের ইপিজেড মডেল, বা মানে ওই আওয়ামী লীগ সরকারের যে অর্থনৈতিক অঞ্চল করে কোটি কোটি চাকরি তৈরি করে ফেলবো যেই ধরনের প্রতিশ্রুতির কথা আমরা শুনতাম, ঠিক একই জিনিসটারই তারা রিপিটেশন করছেন। এবং সেটা নিয়ে আমরা উচ্ছ্বাস দেখছি যে প্রচুর পরিমাণে চাকরি তৈরি হবে, এটা নিয়ে অনেক কথাবার্তা হলো। মানে এতদিন পর্যন্ত আমরা যেই ধরনের চাকরি দেখেছি, গার্মেন্টস খাতে যে বিদেশি বিনিয়োগ এসেছে, বিদেশি বিনিয়োগ তো নতুন কিছু না। এবং আগের যে বিডার যিনি চেয়ারপারসন ছিলেন, ডিরেক্টর ছিলেন যে পবন চৌধুরী, তিনি কিন্তু একই ভাষায় কথা বলতেন। মানে আগের আওয়ামী লীগ তখন বিদেশি বিনিয়োগকে যেভাবে ওয়েলকাম করতো, যেভাবে গ্লোরিফাই করতো, যেভাবে ইপিজেড মডেলের কথা বলতো, অর্থনৈতিক অঞ্চলের কথা বলতো, এখনও এখনকার বিডার আমরা দেখলাম যে একই ভাষা, একই মতাদর্শিক জায়গা থেকে কিন্তু কোনো ধরনের ডিফারেন্স নাই। এবং তারা কিন্তু শ্রমিকের কর্মসংস্থান, শ্রমিকের কর্মপরিবেশ, এই ধরনের চাকরির মাধ্যমে আসলে শ্রমিকের জীবনের মান উন্নয়ন হবে কিনা, বর্তমানে শ্রমিক যেই ধরনের মানবেতর জীবনযাপন করে তাদের যে জীবন মান, সেখান থেকে আসলে কোনো ধরনের উন্নতি হবে কিনা, সেই জায়গাটা তারা ফোকাসই করছেন না। মানে শ্রমিক বা কী ধরনের কর্মসংস্থান তৈরি হবে সেটা একেবারেই তাদের কনসার্ন না, তারা ঠিক আগের ভাষাতেই কথা বলছেন। এই কারণে এই বিষয়টাকে অ্যাড্রেস করা খুব জরুরি। কারণ আমরা কি একটা অভ্যুত্থান পরবর্তী সরকারের কাছ থেকে কি আমরা ওই একই জিনিস আবার দেখতে চাই, যে হ্যাঁ ঠিক আছে হয়তো হাজার হাজার চাকরি তৈরি হবে, আমরা ধরে নিলাম তর্কের খাতিরে, সেই চাকরিগুলো কি আগের মতো চাকরি হবে? এখনকার গার্মেন্টস শ্রমিকরা যেই ধরনের স্ট্রাগল করেন, যেইভাবে 2019 সালে যে অক্সফামের যে রিপোর্টটা হয়েছিল, এরপরে তো আরও খারাপ হয়েছে অবস্থা। তখনকার গবেষণাগুলোই বলছিল যে 50% বেশি শ্রমিক হচ্ছে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, 10 জনের মধ্যে 9 জন শ্রমিক খেতে পারে না ঠিকমতো, 15 দিন যাওয়ার পরে শ্রমিকের বেতন ফুরিয়ে যায়, তখন তারা ধার করতে বাধ্য হয়, মুদির দোকানগুলো থেকে বাকিতে চলতে বাধ্য হয়। তো এই যে পরিস্থিতি, এটা তো গত 4-5 বছরে আরও খারাপ হয়েছে। ইনফ্লেশন বেড়েছে 11%-এর মতো, আগে যে ডিম খেতে পারতো সে ডিম খেতে পারছে না, আগে যে ব্রয়লার মুরগিটা হয়তো সপ্তাহে একদিন খেতে পারতো সেটা এখন খেতে পারছে না। মানে এই যে দিনে দিনে খারাপ হচ্ছে শ্রমিকের অবস্থা। তো আমরা প্রশ্ন করতে চাই যে বর্তমানে যেই বিদেশি বিনিয়োগের যে ঢাকঢোল পেটানো হলো এবং যেই ধরনের চাকরি তৈরির আশ্বাস দেওয়া হলো, অতি উচ্ছ্বাস আমরা দেখলাম, সেটা তাহলে কী ধরনের কর্মসংস্থান তৈরি করবে? এই প্রশ্নটা কেন আসছে এবং কেন এই অতি প্রতিশ্রুতি, অতি উচ্ছ্বাস আমাদের কাছে খুব হাস্যকর মনে হচ্ছে? কারণ যখন তারা বিদেশি বিনিয়োগের এই অতি উচ্ছ্বাসটা করছেন, একই সাথে আমরা দেখছি যে গত 8 মাসে এইভাবে একের পরে কারখানা বন্ধ হয়েছে এবং এই কলকারখানা বন্ধগুলো ঠেকাতে সরকার থেকে কোনো ন্যূনতম উদ্যোগ আমরা দেখিনি। মানে 8 মাসে যে লাখখানেকের কাছাকাছি কলকারখানার শ্রমিক যে চাকরি হারালেন, এই কলকারখানাগুলো তো বন্ধ হওয়ার কথা ছিল না। এখানে আমরা দেখেছি বেক্সিমকো গ্রুপের প্রায় 14টা শিল্প পার্ক বন্ধ হয়ে গেছে, টিএনজেড গ্রুপের 4টা কারখানা বন্ধ হলো, কেয়ার গ্রুপের কারখানা বন্ধ হয়েছে প্রায় 4-5টা, এসআলম গ্রুপের প্রায় 6টা বড় কারখানা বন্ধ হয়ে গেছে, যেখানে প্রায় 50,000-এর মতো শ্রমিক চাকরি হারিয়েছে। এই অভ্যুত্থানের সরকারের কাছ থেকে বা এখনকার যে শ্রম মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, তাদের কাছ থেকে অন্তত আমরা আশা করি যে তারা শ্রমিক বান্ধব হবেন এবং সেই পুরনো মানে শ্রমিক এক্সপ্লয়টেশন, শ্রমিককে ধমকে কথা বলা, শ্রমিকের উপরে পুলিশ লেলিয়ে দেওয়ার যে কালচার, সেখান থেকে তারা বেরিয়ে আসবেন। কারণ এটা অভ্যুত্থান পরবর্তী সরকার, এইটুকু ন্যূনতম যদি আমরা আশা করতে না পারি তাহলে আর মানে এখানে তো আর আশা করার আর কোনো জায়গায় থাকলো না। আমি একটু মজুরির বিষয়টা বলি। মজুরির ব্যাপারে শ্রম কমিশন এখানে বলছে 3 বছর পর পর মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে মজুরিটা নির্ণয় করা, পূর্ণ নির্ধারণ করা হবে। কিন্তু আমার তো এখনকার মজুরি নিয়ে প্রশ্ন আছে।
আমি যদি ন্যায্য মজুরির প্রশ্ন আসি, আমার ন্যায্য মজুরি কত দরকার? বর্তমান যে বাজার দর তাতে 40-এর ঊর্ধ্বে দরকার আমার ন্যায্য মজুরি, সেখানে আমার হচ্ছে 12,500। আপনি সেইটাকে সমন্বয় করে 3 বছর পরে যদি মুদ্রাস্ফীতির উপর নির্ধারণ করেন, তাহলে এমনিতেও আমি এখানে ঠকা আছি, মানে আমার এই মজুরি তো হয় না, তখন তো আরও আমি মানে এটার থেকে আরও বঞ্চিত হব। তো এগুলো নানান কিছু অসঙ্গতিও আছে, কিন্তু হ্যাঁ এখানে যে মানুষগুলি খাটছেন বিশাল আকারে অনেক কিছু এখানে নিয়ে আসছেন, সেইগুলি যদি বাস্তবায়ন করা যায় তাহলে হয়তো শ্রমিকরা তার কিছু সুফল ভোগ করবে। কিন্তু এই বাস্তবায়ন করার ক্ষেত্রে যে স্টেপগুলি দেখেন, এটা আইন আকারে পাশ করা, মালিকের এখানে সম্মতির দরকার। আমাদের এইগুলি যারা বাস্তবায়ন করবে, যারা মনিটরিং করবে, আমরা যদি কলকারখানার কথা বলি, আমরা যদি শ্রম আদালতের কথা বলি, তাদের যদি আমরা সেই শক্তি সামর্থ্যের কথা বলি, যদিও বা এখানে সংশোধনীতে সেগুলিকে কিভাবে কার্যকর করা যায়, তাদের দুর্বলতাগুলিকে কিভাবে কাটিয়ে ওঠা যায়, নানান ধরনের বিশদ আলোচনা এখানে আছে, কিন্তু সুনির্দিষ্ট করা নিয়ে যে এইটাই করতে হবে, এইটা আমার এখানে কিছুটা প্রশ্ন আছে যে সুনির্দিষ্ট যদি করা না থাকে, এমনি তো মালিকরা সব বরাবরই চেষ্টা করেন তারা কিছু সুবিধা মানে কোথায় ফাঁক ফোকর আছে সেইটা দিয়ে বের হয়ে যাওয়ার। আমরা জানি যে যদি কোনো শ্রমিক তার যদি ন্যায্য পাওনার থেকে সে বঞ্চিত হয়, সে লেবার কোর্টে মামলা করবে, মামলা 60 দিনের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা, সে 60 দিনে যদি না হয় পরবর্তী 90 দিন মানে 150 দিনের মধ্যে এটা নিষ্পত্তি হওয়ার কথা, কিন্তু আমরা দেখি সেই মামলা 10 বছরে নিষ্পত্তি হয় না। এই প্রশ্নগুলি তো থাকে, তো সেইগুলি জায়গাটা নির্দিষ্ট যদি এই 150 দিনের মধ্যে নিষ্পত্তি না হয় তাহলে কি হবে? যদিও সেখানে প্রস্তাবনা আসছে যে ক্ষেত্রে জরিমানা সহ আদার্স কিছু এখানে প্রস্তাবনা দেওয়া হয়েছে, কিন্তু জরিমানা তো পরের সাবজেক্ট, মালিক আসলে এটা মাথায় নেয় কিনা। তো এইটার জন্য মালিকের এখানে যে শাস্তির বিধান আমরা ইতিমধ্যে দেখছি, এর আগের যদি আইনগুলিতে দেখি, যদি একজন মালিক সে যদি শ্রমিকদের মজুরি না দেয়, আমরা যদি টিএনজেডের ঘটনা দেখি, টিএনজেডের মালিক বেতন না দিয়ে সন্দেহভাবে আছে, কিন্তু সেই টিএনজেডের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা কি আছে? কোনো ব্যবস্থা গ্রহণ করা, যদি ব্যবস্থা গ্রহণ করেও সরকার যদি তাকে ধরে নিয়ে আসলো, শাস্তি কি আছে তার? শাস্তি দিয়ে দেখবেন হয়তোবা যদি মানে কোর্ট মনে করে শাস্তি দিবে তাহলে 1 বছরের কারাদণ্ড, আবার যদি মনে করে না উনি তো মালিক, টাকা পয়সা ওনার আন্ডার অনেক শ্রমিক কাজ করেন, সম্মান আছে, কারাদণ্ড দেওয়াটা ঠিক হবে না, তাহলে জরিমানা আছে 50,000 টাকা। তো একজন মালিক যেখানে শ্রমিক পাবে 17 কোটি টাকা, আর আরও বাড়ছে এখন আরও কিছু কারখানা যুক্ত হওয়ার ফলে, সেখানে সে 50,000 টাকা দিলেই দায়মুক্তি হয়ে যায়। তো এই প্রশ্নগুলি আসলে মানে থেকেই যায়। সেই জায়গা থেকে আমি বলি, আমাদের আসলে দৃষ্টিভঙ্গিটা যদি পরিবর্তন না হয়, মালিক যদি শ্রমিকদেরকে মানুষ হিসেবে না মনে করে, আমাদের মালিকদের দৃষ্টিভঙ্গি কি, আমি সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি, আমার উপরে আর কারো ক্ষমতা নেই, যার কারণে 2006 সালে শ্রম আইনের কথা বলেন, পরবর্তী সংশোধনের কথা বলেন, বিধিমালার কথা বলেন, কোনোগুলি তারা তোয়াক্কা করে না। কেন তোয়াক্কা করে না? ওই যে আমরা সর্বময় ক্ষমতার মালিক, এবং রাজনীতিতে তাদের অংশগ্রহণ আছে, তাদের শক্তিশালী সংগঠন আছে বিজেএমই, যে সংগঠন করতে কোনো বাধা নাই, কিন্তু আমাদের শ্রমিকদের সংগঠন করতে বাধা আছে। এখন এই যে এই দাবিগুলি প্রস্তাবনা যেগুলি দিছে, এগুলি বুকলেট আকারে শ্রমিকদের মধ্যে যাবে, শ্রমিকরা জানবে, শ্রমিকরা জানার পরে না মালিকের সাথে বার্গেনিং করবে। বার্গেনিং করতে গেলে আমাদের ট্রেড ইউনিয়ন দরকার, সেই ট্রেড ইউনিয়ন ক্ষেত্রে এই ট্রেড ইউনিয়ন যে শ্রমিকরা করবে তার নিরাপত্তার প্রশ্ন এখানে কী হবে? যে শ্রমিক কথা বলবে তার চাকরির প্রশ্ন এখানে কী হবে? এই ট্রেড ইউনিয়ন করতে গেলে আমরা জানি কারখানার ভেতরে এক ধরনের সহিংসতার শিকার হতে হয়, চাকরি হারাতে হয়, ওখানে নানা নির্যাতনের শিকার হতে হয়। এর বাইরে যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের সন্ত্রাসী মাস্তান দ্বারা নানান ধরনের নির্যাতনের শিকার হতে হয়। তো একজন শ্রমিকের সে যদি এই ধরনের নির্যাতনের শিকার হয়, সে ট্রেড ইউনিয়ন করবে? তার প্রথম হলে চাকরিটা রক্ষা করা দরকার, তারপর জীবনটা রক্ষা করা দরকার, তারপর তার লড়াইটা করা দরকার। কিন্তু সেগুলি যদি বন্ধ হয়ে যায় তাহলে সে কেমনে লড়াই করবে? এই যে প্রস্তাবনাগুলি আছে এইগুলি নিয়ে কিন্তু মানে এই কমিটিতে যারা আছে, এই সংস্কার কমিটিতে, তারা কিন্তু পরে কারখানা পর্যায়ে যাবে না, বা তাদের কাজও নয় এটা। হয়তোবা যারা ট্রেড ইউনিয়ন লিডার ছিল তারা এটা মাঠ পর্যায়ে নিয়ে সচেতনতা তৈরি করবেন, তারা কর্মসূচি দিবেন, আন্দোলন করবেন, কিন্তু অন্যরা যাবে না। কিন্তু এটা প্রয়োগ হবে তো কারখানায়। তো সেই কারখানায় এটা প্রয়োগটা হবে কিভাবে, বা আদৌ হইল কি না, এইটার ক্ষেত্রে আসলে ভূমিকা কি হবে? তো সেই জায়গাগুলি কিন্তু প্রশ্ন থেকে যায়, যার কারণে আমার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে কারখানায় যে শ্রমিকটা এখানে নেতৃত্ব দেবে বা যে শ্রমিকটা বার্গেনিং করবে, সেই শ্রমিকের নিরাপত্তার প্রশ্নটা সবার আগে আসা দরকার। তা সেখানে আমাদের দেশের রাজনৈতিক দলগুলির দৃষ্টিভঙ্গি যদি তাকায়, এ পর্যন্ত যতগুলি ট্রেড ইউনিয়ন কর্মী নির্যাতনের শিকার হয়েছে, সেটা কারখানা কিংবা কারখানার বিরুদ্ধে বাইরে তাদের দলীয় ক্যাডার দ্বারা, আদৌ কি কোনোটার বিচার হয়েছে? কোনোটার বিচার হয়নি। ভবিষ্যতে কি হবে? এই প্রশ্নগুলি কিন্তু আগে থেকে যায়।
তো এইগুলি যদি সমাধান না হয় তাহলে আমরা যত বড়ই আসলে প্রস্তাবনা তৈরি করি না কেন সেটা কাগজে কলমেই থেকে যাবে, সেটা বাস্তবে মানে কতটা আসলে সুফল ভোগ করবো সেটা শ্রমিকরা আদৌ পাবে কিনা সেটা একটা সন্দেহ থেকে যায় আর কি।